তোমাদের মধ্যে অনেকেই বলে যে ইউটিউবের ভিডিও দেখবো, ইউটিউবের ভিডিও দেখে প্রশ্নগুলি মুখস্থ করিস না, ওই প্রশ্নগুলি মুখস্থ করলে পরীক্ষা নাও কমন আসতে পারে। এইরকম কথাবার্তা কিন্তু তোমাদের বন্ধু বান্ধবী অনেকেই বলে। বলে কি না তোমরা ভালোভাবেই জানো যে পার্টিকুলার ভাবে ইউটিউবে পড়ে যাস না, ইউটিউবের ভিডিও ফেক হতে পারে। এইরকম কথাবার্তা বলে যে কি প্রশ্নগুলো পড়ে যাও না, পরীক্ষা নাও কমন আসতে পারে। এটা কিন্তু তোমাদের মধ্যে অনেক প্রচলিত। তবে আমি একটা কথা বলি তোমাদের, এর আগে যারা মাধ্যমিক দিয়েছে, এমনকি যারা উচ্চ মাধ্যমিক দেওয়ার যে আমি আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সাজেশন দিয়েছিলাম, তোমরা যদি তাদের ওই প্রশ্নগুলি নিয়ে সাজেশনগুলি মিলাও, তাহলে তোমরা দেখতে পাবে কি হারে কমন এসেছিল। তাহলে ওই কথাটি কিন্তু তোমাদের মিথ্যা। তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও। তবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু পড়াশোনা সংক্রান্ত ভালো তথ্য উপস্থাপন করে। যেমন আমি আজকের ভিডিওতে আলোচনা করব, তোমরা যারা ক্লাস 12 সেমিস্টার 3-তে পড়ছো, এমনকি তোমাদের মধ্যে যাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান আছে, ওই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের 6 নাম্বার অধ্যায় বা 6ষ্ঠ অধ্যায়, কি অধ্যায়টির নাম আছে যে ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের শ্রেণী বিভাগ। এই অধ্যায় থেকে বাছাই করা খুব গুরুত্বপূর্ণ 50+ প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এই যে 50+ প্রশ্ন উত্তর 1 মার্কে, তোমরা জানো যে তোমাদের 3rd সেমিস্টার পরীক্ষা MCQ 1 মার্কের পরীক্ষা হবে, সব প্রশ্ন 1 মার্কে থাকবে। তাই এখানে 50+ যে প্রশ্ন উত্তর আছে, এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলি কিন্তু বারবার এসেছে। তাহলে একটা অধ্যায় থেকে যখন এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বারবার এসেছে, তাহলে তোমাদের পরীক্ষাতে ওই প্রশ্নগুলি আসার চান্স অনেক। তার প্রশ্ন তো আর বাইরে থেকে দিবে না, সিলেবাস থেকে দিবে। আর সিলেবাসের 6ষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন 20টি স্কুলের শিক্ষক মহাশয় যদি প্রশ্ন তৈরি করে, ওই 20টি প্রশ্ন থেকে ওই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলি সিলেক্ট করেছে, ওই প্রশ্নগুলি পড়লে তোমাদের ফাইনাল পরীক্ষা আসবে। বাস্তব জ্ঞানে বোঝা যাচ্ছে। তাই তোমরা এই প্রশ্নগুলি যে আমি তুলে ধরবো, এই প্রশ্নগুলি তোমরা দেখতে পাবে প্রশ্নতে স্কুলের নাম দেওয়া আছে সাল ওয়াইজ। এই প্রশ্নগুলি অবশ্যই মুখস্থ করবে। তোমরা তোমাদের নোট বই, টেক্সট বই পড়ছো, ভালো কথা পড়ো, তবে এই প্রশ্নগুলি মুখস্থ করে যদি পরীক্ষা সেন্টারে যাও, আমি নিশ্চিন্তে বলছি এখান থেকে মাস্ট বি কমন পাবে। আর 1 থেকে 5ম নাম্বার অধ্যায় অবধি অলরেডি টপ 50+ প্রশ্ন দেওয়া হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে তোমাদের ফাইনাল সাজেশন অন্যান্য সাবজেক্টেরও আমি যত পারি তাড়াতাড়ি নিয়ে আসবো। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 বা সেমিস্টার 3 এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান 6ষ্ঠ অধ্যায় ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশুদের শ্রেণীবিভাগ। শিক্ষকের নজরে থাকা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর যা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এসেছে। আশা করি তোমাদের ফাইনাল পরীক্ষা তো এখানে থেকে তোমরা কমন পাবে। নাম্বার পর্ব 1, দৃষ্টি প্রতিবন্ধীদের হলো শিক্ষা। নাম্বার 1, ব্রেল এর আবিষ্কর্তা কে বা ব্রেল পদ্ধতির আবিষ্কর্তা কে? যারা অন্ধ আছে তারা মূলত ব্রেল পদ্ধতির মধ্যে দিয়ে লেখাপড়া করে। তো ব্রেল পদ্ধতির আবিষ্কর্তা হলো লুইস ব্রেল। WBCHSC মক টেস্ট 2018 সালে এই প্রশ্নটি এসেছে। 2 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি দৃষ্টিহীনদের শিক্ষায় ব্যবহার করা হয়? উত্তর হবে ব্রেল পদ্ধতিতে, 2008 সালে এসেছে। তারপরে 3, ভারতে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় কোথায় স্থাপিত হয়? অমৃতসরে দৃষ্টিহীন বা অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন নাম্বার 4, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি কি? ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতি কত সালে আবিষ্কৃত হয়? উত্তর হবে 1829 সালে ব্রেইল পদ্ধতি আবিষ্কৃত হয়। তারপরে 6 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, স্টার দিতে পারো। প্রতিটি প্রশ্ন কিন্তু এসেছে পরীক্ষায়। শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র কাদের জন্য ব্যবহার করা হয়? স্ক্রিন রিডার যন্ত্র দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে এটি মূলত ব্যবহার করা হয়। তারপরে নাম্বার 7, অন্ধ শিশুরা অঙ্ক করার সুবিধার জন্য কি ব্যবহার করে? অন্ধ শিশুরা অঙ্ক করার সুবিধার জন্য কি ব্যবহার করে? অ্যাবাকাস। অ্যাবাকাসের মধ্যে দিয়ে অন্ধ শিশুরা অঙ্ক শেখে। তারপরের প্রশ্ন নাম্বার 8, গ্লুকোমা
রোগে কী ধরনের প্রতিবন্ধকতা ঘটে? খুব ইম্পর্ট্যান্ট। উত্তর হবে আংশিক বা পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। কোন রোগে? গ্লুকোমা রোগে, মনে যেন থাকে। নাম্বার 9, ব্রেল পদ্ধতিতে লেখার কলমটিকে কি বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার দিতে পারো প্রশ্নটিতে। উত্তর হবে স্টাইলাস। ব্রেল পদ্ধতিতে লেখার কলমটিকে স্টাইলাস বলা হয়। বিশ্ব ব্রেল পর্ষদ গঠিত হয় কয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে? কয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে বিশ্ব ব্রেল পর্ষদ গঠিত হয়? 30টি দেশের প্রতিনিধিদের নিয়ে। 11 নম্বর প্রশ্ন, কয়টি বিন্দুর সাহায্যে ব্রেল লেখা হয়? কয়টি বিন্দুর সাহায্যে? মনে রাখবে 6টি বিন্দুর সাহায্যে ব্রেল লেখা হয়। তারপরের প্রশ্ন নাম্বার 12, হোয়াইট ক্যান বা সাদা ছড়ি কারা ব্যবহার করে? হোয়াইট ক্যান বা সাদা ছড়ি কারা ব্যবহার করে? অন্ধ শিশুরা এটি মূলত ব্যবহার করে। ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতাকে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কলকাতা ব্লাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতাকে? লালবিহারী শাহ। লালবিহারী শাহ কলকাতা ব্লাইন্ড স্কুল প্রতিষ্ঠাতা করেন। ব্রেল পড়ার পদ্ধতি কি? স্পর্শ পদ্ধতি। ব্রেল পড়ার পদ্ধতিটি মূলত কি? ব্রেল পড়ার পদ্ধতিটি মূলত হলো স্পর্শ। তারপরের পর্ব যে শ্রবণ বাক ও প্রতিবন্ধীদের শিক্ষা। নাম্বার 15, শব্দের তীব্রতা পরিমাপের এককের নাম কি? ডিবি বা ডেসিবেল। আমরা এটি ক্লাস 10ও পড়েছি ভৌত বিজ্ঞানে। 16 নম্বর প্রশ্ন, অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরতা পরিমাপ করা হয়। কোন যন্ত্রের, অথবা বলে দিল কি বধিরতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তাহলে উত্তর হবে অডিওমিটার। 17 নম্বর প্রশ্ন, কম্পন ও স্পর্শ পদ্ধতিতে কাদের ব্যবহার করা হয়? বধিরদের জন্য কম্পন ও স্পর্শ পদ্ধতি ব্যবহার করা হয়। 18 নম্বর, কাদের সহায়তায় ভারতে প্রথম মূক ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়? খ্রিস্টান মিশনারিদের সহায়তায়। কাদের সহায়তায়? খ্রিস্টান মিশনারিদের সহায়তায় পশ্চিমবঙ্গে মূক ও বধিরদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। তারপরের প্রশ্ন নাম্বার 19, মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় কি? মূক ও বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো হস্তশিল্প। খুব ইম্পর্ট্যান্ট, ট্রিপল স্টার দিতে পারো। নাম্বার 20, কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদানে সাহায্য করে? শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদানে সাহায্য করে লিপ রিডিং পদ্ধতি। কি পদ্ধতি? লিপ রিডিং পদ্ধতি। তারপরে 21 নম্বর প্রশ্ন, বাক পঠনের অপর নাম কি? উত্তর হবে অষ্টপঠন। বাক পঠনের অপর নাম অষ্টপঠন। 22 নম্বর, কর পল্লবী কি? বধিরদের শিক্ষাদানের জন্য আঙ্গুলের সাহায্যে বর্ণমালা পদ্ধতিকে বলা হয় কি? বর্ণমালা পদ্ধতি। বধিরদের শিক্ষাদানের জন্য আঙ্গুলের সাহায্যে বর্ণমালা পদ্ধতিটি হলো কি? কর পল্লবী পদ্ধতি। তারপরের প্রশ্ন নাম্বার 23, মূক ও বধিরদের শিক্ষার জন্য হস্তের মাধ্যমে বর্ণ প্রকাশের রীতি কে প্রবর্তন করেন? বর্ণ প্রকাশের রীতি কে? জুয়ান পাবলো বনে। কে প্রকাশ করেন? যে মূক ও বধিরদের শিক্ষার জন্য হস্তের মাধ্যমে বর্ণ প্রকাশের নীতি কে প্রবর্তন করেন? জুয়ান পাবলো বনে প্রকাশ করেন। নাম্বার 24, মূক ও বধিরদের শিক্ষার একটি পদ্ধতি কি? মৌখিক পদ্ধতি। মূক ও বধিরদের শিক্ষার একটি পদ্ধতির নাম কি বললাম? মৌখিক পদ্ধতি। 25 নম্বর প্রশ্ন, কাদের শ্রুতিমাত্রা 40 ডেসিবেলের বেশি হয়? কাদের শ্রুতিমাত্রা 40 ডেসিবেলের বেশি হয়? আংশিক বধিরদের। কাদের বললাম? আংশিক বধিরদের শ্রুতিমাত্রা 40-এর বেশি হয়। তারপরের প্রশ্ন নাম্বার 26, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন কে করেন? খুব ইম্পর্টেন্ট, স্টার দিতে পারো প্রশ্নটিতে। ওতে জুয়ান পাবলো বনে মূক ও বধিরদের মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন। নাম্বার 27, কোন বিকাশে বধিরতার কারণে ব্যবহৃত হয় না? কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না? দৈহিক বিকাশ। দৈহিক বিকাশ কিন্তু বধিরতার কারণে ব্যাহত হয় না। 28 নম্বর প্রশ্ন, যে বর্তমানে কোন রাজ্যে সর্বাধিক মূক ও বধিরদের জন্য বিদ্যালয় আছে? উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মূক ও বধিরদের জন্য সবচেয়ে বেশি বিদ্যালয় আছে। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল 2017 সালে এই প্রশ্ন। তারপরের প্রশ্ন 29, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সর্বপ্রথম কার উদ্যোগ নেওয়া হয়? উদ্যোগ কোথায় নেওয়া হয়? উত্তর হবে স্পেনে নেওয়া হয়েছিল। লিপ রিডিং পদ্ধতি কাদের জন্য ব্যবহার করা হয়? মূক ও বধিরদের জন্য। একটু আগে আলোচনা করলাম, লিপ রিডিং মূলত মূক ও বধিরদের জন্য। তারপরের প্রশ্ন, শিখন অক্ষমতা বা অটিজম। 33 নম্বর, পঠনগত অক্ষমতাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া। পঠনগত অক্ষমতাকে কি বলা হয়? ডিসলেক্সিয়া বলা হয়। 32 নম্বর, ডিসগ্রাফিয়া বলতে কি বোঝায়? লিখন অক্ষমতাকে ডিসগ্রাফিয়া বলে। কাকে বলে? লিখন অক্ষমতাকে ডিসগ্রাফিয়া বলে, মনে যেন থাকে। 33 নম্বর প্রশ্ন,
শিখন প্রতিদ্বন্দ্বী শিশুরা মানসিকভাবে কেমন হয়? উত্তর হবে তারা সাধারণ বুদ্ধিসম্পন্ন বা তার বেশিও হতে পারে। তারপর 34 নম্বর প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট। কোনো শিক্ষার্থীর গাণিতিক বিষয়ে অক্ষমতা থাকলে তাকে কি বলা হয়? কোনো শিক্ষার্থী অঙ্ক পারে না, গাণিতিক বিষয়ে অনেক সমস্যা, তাকে ডিসক্যালকুলিয়া বলা হয়। নাম্বার 35 শিখন অক্ষমতা কথাটি প্রথম কে ব্যবহার করেন? এটি প্রথম ব্যবহার করেন স্যামুয়েল কর্ক। শিখন অক্ষমতা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন স্যামুয়েল। তারপরের প্রশ্ন 36 অটিজম শব্দটির অর্থ কি? উত্তর হবে সেলফ বা নিজের, অটিজম শব্দের অর্থ। তারপর টিচ এর পুরো নাম কি? ট্রিটমেন্ট অ্যান্ড এডুকেশন অফ আউটিস্টিক অ্যান্ড রিলেটেড কমিউনিকেশন হ্যান্ডিক্যাপড চিলড্রেন বা TEACH এর পুরো নাম। তারপর অটিজম কী ধরনের সমস্যা? ওটি একটি স্নায়ুগত বা স্নায়বিক বিকাশগত বা যোগাযোগের সমস্যা। নাম্বার 39 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বাচনিক বা ভাষাগত বিকাশে অক্ষমতা বলতে কি বোঝো? বাচনিক বা ভাষাগত বিকাশে অক্ষমতা বলতে কি বোঝো? ভাষা ব্যবহারের বা অনুধাবনের অক্ষমতাকে বোঝানো হয়। লাস্ট 40 নম্বর প্রশ্ন, বৌদ্ধিক অক্ষমতা বলতে কি বোঝো? বিশেষ শিশুদের দ্বারা প্রদর্শিত জ্ঞানের কার্যকারিতার সীমাবদ্ধতাকে বলা হয় বৌদ্ধিক অক্ষমতা। এখান থেকে সিরিয়াল নাম্বারটি কিন্তু গোলমাল হয়ে গেছে, তোমরা তোমাদের মতো করে সিরিয়াল নাম্বারটি দিয়ে দেবে। 18টি প্রশ্নের সিরিয়াল নাম্বার হেরফের হয়ে গেছে, কথাটা যেন মনে থাকে। তারপর 43 নম্বর প্রশ্ন, মানে এটা হবে 41 নম্বর প্রশ্ন। অস্থি সংযোগভাবে তারাই দৃষ্টিহীন যারা কোনো বস্তুকে দেখতে পায় না। কত ফিট দূরত্বে তারা দেখতে পায় না? 20 ফুট দূরত্বের মধ্যে যারা দেখতে পায়। পুরুলিয়া জেলা স্কুল 2019 সালে প্রশ্নটি এসেছে। 45 নম্বর প্রশ্ন, বংশগত কারণে দৃষ্টি প্রতিবন্ধকতার শতকরা হার কত? 42% মানুষ বংশগতির কারণে দৃষ্টিহীন হয়। তো আবারও বলছি, সিরিয়াল নাম্বারটি এখান থেকে 18টি প্রশ্ন সিরিয়াল নাম্বার হেরফের হয়েছে, তোমরা ঠিক করে লিখবে। জন্ম পরবর্তী দৃষ্টি প্রতিবন্ধকতার শতকরা হার কত? উত্তর হবে 11% বা শতকরা 11%। তারপরের প্রশ্ন, যে আন্তর্জাতিক স্তরে অন্ধত্ব নির্ধারণী বর্ষরূপে পালন করা হয় কত সালকে? 1976 সালকে আন্তর্জাতিক স্তরে অন্ধত্ব বর্ষরূপে পালন করা হয়। তারপরে নাম্বার ব্রেইল মেথড আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে কবে? ব্রেইল মেথড আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে 1878 সালে। আন্তর্জাতিক স্তরে অন্ধদের সংস্থাটি কি? আন্তর্জাতিক স্তরে অন্ধদের সংস্থাটি কি? ইন্টারন্যাশনাল এজেন্সি ফর দ্য প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস। এটাও কিন্তু পরীক্ষায় রামকৃষ্ণ মিশন 2021 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি স্টার দিতে পারো। তারপরের প্রশ্ন, যে কত সালে গুজরাটের পানসাতে দৃষ্টিহীনদের কৃষিকাজ শেখানোর জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠে? 1960 সালে গড়ে উঠেছিল। তারপরে অন্ধদের জন্য জাতীয় সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড স্থাপিত হয় কবে? অন্ধদের জন্য জাতীয় সংগঠন গঠিত হয়েছিল 1952 সালে। 1952 সালে কিন্তু এটি গঠিত হয়। মালদা জেলা স্কুল 2018 সালে এসেছে। 68 নম্বর, ভারত সরকার বেস্ট ব্রেইল প্রেস নামক জাতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা করে কত সাল থেকে? বেস্ট ব্রেইল প্রেস নামক পুরস্কার 2008 সাল থেকে এটি কিন্তু প্রদান করা। তারপরের প্রশ্ন নাম্বার 61, যে অন্ধদের জন্য 9টি বিন্দু সংকেত উদ্ভাবন কে করেন? ফাদার লানার 9টি পদ্ধতির বা 9টি বিন্দুর উদ্ভাবনের কথা বলেছেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, 12টি বিন্দু ধ্বনি নির্ভর পদ্ধতির উদ্ভাবক কে? 12টি বিন্দু ধ্বনি নির্ভর পদ্ধতির প্রবর্তক হলে চার্লস বারবিয়ার। তারপরে শিক্ষাক্ষেত্রে ব্রেইল পদ্ধতি বা টেলর বোর্ড ব্যবহার করা হয় কাদের? দৃষ্টিহীন প্রতিবন্ধীদের ব্যবহার করা হয়। শিক্ষাক্ষেত্রে ব্রেইল পদ্ধতি বা টেলর বোর্ড ব্যবহার করা হয়। শ্রবণ প্রতিদ্বন্দ্বিতার পাঠ থেকে ক্লিয়ার। তারপরে নাম্বার প্রশ্ন, অন্ধ শিশুদের জন্য মূক ও বধির শিশুদের শিক্ষাদান করা বেশি কষ্টসাধ্য, এই উক্তিটি কার? ম্যাক্সফিল্ড এর। এই উক্তিটি কে করেছিলেন? এই উক্তিটি ম্যাক্সফিল্ড করেছিলেন। তারপরে ব্ল্যাকেট ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? তাহলে বধিরতা। প্রশ্ন করা হলো বধিরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্ল্যাকেট ব্যান্ড যন্ত্রের সাহায্যে বধিরতা মাপা হয়। বর্তমানে কোন রাজ্যে সর্বাধিক মূক ও বধিরদের বিদ্যালয় আছে? তামিলনাড়ুতে। আর সবচেয়ে মূক ও বধির সবচেয়ে বেশি পরিমাণে কোথায় আছে? মহারাষ্ট্রে। কিন্তু বিদ্যালয় বেশি আছে কিন্তু তামিলনাড়ুতে, কথাটা যেন মনে থাকে।
তারপরের প্রশ্ন, মূক ও বধিরদের শিক্ষার জন্য হস্তের মাধ্যমে বর্ণ প্রকাশের রীতি বা আঙ্গুলের সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তনকে রড রিগাস পিরিয়র রডরিগাস পিরিয়র। আর তারপরে প্রশ্ন, শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করে কে? পেড্রো পন্স ডি লিমন। রিপিট করছি যে শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার ইতিহাসে প্রথম শিক্ষকের মর্যাদা লাভ করে কে? পেড্রো পন্স লিমন লাভ করে। তারপরের প্রশ্ন, মুম্বাই সর্বপ্রথম মূক ও বধির শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে কবে? 1884 সালে মুম্বাইয়ে মূক ও বধিরদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল 1884 সালে। এখানে এখানে একটি এক নজরে টাইম লাইনের সালের মেথড তুলে ধরা হয়েছে, ভালো করে দেখানো। 1878 সালে কি ব্রেল মেথডের আন্তর্জাতিক স্বীকৃতি, আর 1952 সালে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ দ্য ব্লাইন্ড বা এনএবি স্থাপিত হয়, আর 1976 সালে আন্তর্জাতিক অন্ধত্ব নিবারণী বর্ষ। মুম্বাইয়ে প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1884 সালে, আর 1960 সালে গুজরাটের পানশিতে তৈরি হয়। 2008 সালে বেস্ট ব্রেল প্রেস জাতীয় পুরস্কার চালু হয়। এই ছকটি তোমরা তোমাদের কাছে যদি লিখে নাও তাহলে কিন্তু খুব সহজেই আরও বুঝতে। তারপরে প্রশ্ন, শিক্ষা কমিশন বা অন্তর্ভুক্তিমূলক হলো শিক্ষা। তারপর 91 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রথম কোথায় শুরু হয়? আমেরিকাতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শুরু হয়। হিন্দু স্কুল 2018 সালে এসেছে। পিডাব্লিউডি এর পুরো নাম কি? পারসনস উইথ দ্য ডিসএবিলিটিস অ্যাক্ট এর পুরো নাম। বা প্রতিবন্ধী আইন কত সালে পাশ হয়? প্রতিবন্ধী আইন 1995 সালে কিন্তু পাশ হয়েছিল। তারপরের প্রশ্ন, আইইডিসি এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন এর পুরো নাম আইইডিসি। মনে যেন থাকে, ইম্পর্টেন্ট আছে, স্টার দিতে পারো। নামক কেন্দ্রীয় প্রকল্প কবে চালু হয়? এটি 1974 সালে প্রথম কিন্তু চালু হয়েছিল। তারপরে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া বা আরসিআই কত সালে সংবিধান স্বীকৃতি লাভ করে? 1992 সালে এটি কিন্তু প্রথম গঠিত হয়। 95 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন প্রতিবন্ধীদের শিক্ষাকে কি নামে অভিহিত করেছে? কোঠারি কমিশন প্রতিবন্ধীদের শিক্ষাকে বিশেষ শিক্ষা নামে অভিহিত করেছে। তারপরের প্রশ্ন, দৃষ্টিহীনদের দৃষ্টির তীক্ষ্ণতা মাপার জন্য স্নেলের চার্ট কে আবিষ্কার করেন? স্নেলের চার্ট কে আবিষ্কার করেন? চিকিৎসক হারম্যান হারম্যান স্নেলেল আবিষ্কার করেছিলেন দৃষ্টিহীনদের তীক্ষ্ণতা মাপার যন্ত্র। মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির ত্রুটি দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। ক্লাস 10 জীবন বিজ্ঞানে কিন্তু আমরা এটি পড়েছি, এমনকি ভৌত বিজ্ঞানও ছিল। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টির সমস্যা হলে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হয়। সম্পূর্ণ দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তির মাত্রা সাধারণত কত হয়? দৃষ্টিশক্তির মাত্রা 20 থেকে 200 এর কম হয়। দেখো, আমি প্রশ্ন সংখ্যা একটু বেশি হতে পারে, কারণ রিস্ক নেওয়া যাবে না। তোমাদের উচ্চ মাধ্যমিকের কিন্তু ফাইনাল পরীক্ষা যা মার্কশিটে যুক্ত হবে, তাই প্রশ্ন সংখ্যা কিন্তু একটু বেশি হয়েছে। কষ্ট হলেও কিন্তু অবশ্যই লিখে নাও। ট্রেকিং পদ্ধতি কাদের শিক্ষাদানের সঙ্গে যুক্ত? দৃষ্টিহীন শিশুদের ট্রেকিং পদ্ধতি শিক্ষাদানের সঙ্গে যুক্ত। শ্রবণ বাক প্রতিবন্ধীদের উন্নতি পদ্ধতি সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা জনক কাকে বলা হয়? চার্লস মাইকেল বা ডি লেপিকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট, হুগলি কলেজিয়েট স্কুল 2019 সালে এসেছে। ভারতে জাতীয় শ্রবণ প্রতিবন্ধী সংস্থা কোথায় অবস্থিত? মুম্বাইয়ে অবস্থিত জাতীয় শ্রবণ প্রতিবন্ধী সংস্থা। তারপর 3 নাম্বার, ককলিয়ার ইমপ্ল্যান্ট কোন প্রতিবন্ধকতার আধুনিক চিকিৎসায় ব্যবহৃত হয়? গভীর শ্রবণ প্রতিবন্ধকতার আধুনিক চিকিৎসায় কিন্তু এটি ব্যবহার করা হয়। ড্যাকটাইলেজি বলতে কি বোঝো? হাতের আঙ্গুলের সাহায্যে বানান করে মনের ভাব প্রকাশের পদ্ধতিকে ড্যাকটাইলেজি পদ্ধতি বলা হয়। অডিওমেট্রি পরীক্ষায় শব্দের কম্পাঙ্ক মাপার একক কি? উত্তর হবে হার্টজ। রিপিট করছি, অডিওমেট্রি পরীক্ষায় শব্দের কম্পাঙ্ক মাপার একক কি? হার্টজ হলো শব্দের কম্পাঙ্ক পরিমাপ করার একক। তারপরে মানসিক ও বৌদ্ধিক অক্ষমতা 106 নাম্বার। মোট 100টি প্রশ্ন হবে কিন্তু, মনে যেন থাকে, সিরিয়াল নাম্বার ভুল গেছে। বুদ্ধাঙ্ক কত হলে শিশুদের শিখন যোগ্যতা মানসিক প্রতিবন্ধিতা বলা হয়? 50 থেকে 70-এর মধ্যে হলে বলা হয়। নাম্বার 107, ডাউন সিনড্রোম মূলত কী ধরনের সমস্যা? ক্রোমোজোম ঘটিত জিনগত সমস্যা। রিপিট করছি,
ক্রোমোজোম ঘটিত জিনগত সমস্যা। 108 মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার জন্য সেগুইন ফর্ম বোর্ড কে আবিষ্কার করেন? সেগুইন ফর্ম বোর্ড মনে রাখবে, ইম্পর্টেন্ট, মনোবিদ এডওয়ার্ড সেগুইন এটি আবিষ্কার করেছিলেন। সেব্রিরাল পলসি মূলত কী কারণে ঘটে থাকে? গর্ভাবস্থায় জন্মের সময় মস্তিষ্কের ক্ষতি বা আঘাতের কারণে এটি কিন্তু সেরিব্রাল পলসি মূলত হয়ে থাকে। তারপরের প্রশ্ন, মাইক্রোসেফালি রোগে আক্রান্ত শিশুদের প্রধান শারীরিক লক্ষণ কি? বয়স অনুযায়ী স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ছোট মাথা। রিপিট করছি, মাইক্রোসেফালি রোগে আক্রান্ত শিশুদের প্রধান শারীরিক লক্ষণ কি? বয়স অনুযায়ী স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক ছোট মাথা লক্ষ্য করা যায়। তার শিখন অক্ষমতা থেকে এই প্রশ্নগুলি পড়বে। একাসিয়া বলতে কোন ধরনের অক্ষমতাকে বোঝায়? মৌখিক ভাষা বা বলার অক্ষমতাকে বোঝানো হয়। ডিসপ্রাক্সিয়া কী ধরনের সমস্যা? পেশি সঞ্চালন বা সমন্বয় বা অক্ষমতাকে বলা হয় ডিসপ্রাক্সিয়া, মনে যেন থাকে। শিখন অক্ষমতার সাথে জড়িত এডিএইচডি এর পুরো কথাটি কি? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। কোন ধরনের কোন ধরনের সমস্যায় শিশুরা পি এবং কিউ, বি এবং ডি এর মধ্যে পার্থক্য বুঝতে পারে না? চাক্ষুষ পার্থক্যজনিত অক্ষমতার কারণে বিশেষত এটি হয়ে থাকে, মনে যেন থাকে। তারপরে প্রশ্ন 115 নম্বর, শিখন অক্ষমতা নির্ধারণে ও WISC অভিজ্ঞতাটি কে প্রবর্তন করেন? মনোবিদ ডেভিড ওয়েসলার প্রবর্তন করেন। যে উইস অভিক্ষাটি কে প্রবর্তন করেন? মনোবিদ ডেভিড ওয়েসলার এটি প্রথম প্রবর্তন করেছিলেন। তারপরের প্রশ্ন যে এসপারগান সিনড্রোম কোন বৃহত্তম সমস্যার অন্তর্গত? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা ASD এর অন্তর্গত। তারপরে অটিস্টিক শিশুদের মধ্যে বারবার একই শব্দ বা বাক্য উচ্চারণ করার প্রবণতাকে কি বলা হয়? উত্তর হবে ইকোলালিয়া বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিতে পারো প্রশ্নটিতে। তার আগের প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নই তোমাদের কিন্তু স্কুলের নাম দেওয়া আছে, অবশ্যই মুখস্থ করবে। বিশ্ব অটিজম সচেতনতা দিবস কবে পালিত হয়? এটি 2 মে। কবে বললাম? 2 মে কিন্তু এটি প্রকৃতপক্ষে পালিত হয়েছিল। তারপরের প্রশ্ন 2 এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2 এপ্রিল পালিত হয়। তারপরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানে অটিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ডক্টর লিও কেনার। 1943 সালে কিন্তু লিও কেনার অটিজম শব্দটি প্রথম ব্যবহার করেন। প্যাক্স কাদের যোগাযোগ বুদ্ধিতে ব্যবহৃত হয়? অটিজমে আক্রান্ত শিশুদের যোগাযোগ বুদ্ধিতে এটি ব্যবহার। তারপরে প্রশ্ন, প্রতিবন্ধীদের আইনি অধিকার ও নীতি সর্বশিক্ষা অভিযান কত সালে রিজেকশন পলিসি হিসাবে গঠিত হয়? এটি হবে 2002 সালে। কবে? 2002। তারপরে ভারতে RPWD অ্যাক্ট কবে কার্যকর হয়? পুরো নামটি দেওয়া আছে, রাইট ফর পারসন অ্যান্ড ডিসেবিলিটিস অ্যাক্ট কবে থেকে কার্যকর হয়? 2016 সাল থেকে এটি কার্যকর হয়। 2016 সালে RPWD আইন কত ধরনের প্রতিবন্ধী সরকারি স্বীকৃতি দেওয়া হয়? উত্তর হবে 21 ধরনের প্রতিবন্ধীদের সরকারি স্বীকৃতি প্রদান করা হয়। ব্রেল ছাপানোর প্রথম ভারতীয় প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? এটি উত্তর হবে দেরাদুনে প্রথম এটি স্থাপিত হয়। তারপরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শব্দগুচ্ছটি প্রথম কোন আন্তর্জাতিক ঘোষণায় ব্যাপক জনপ্রিয়তা পায়? স্পেনের সালামাস্কা ঘোষণায় এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তারপরে প্রশ্ন, সহায়ক হলো প্রযুক্তি বা অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি। 126 নম্বর, অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন প্রযুক্তি কাদের পাঠদানে সহায়ক? এটি হলো মূলত কাদের? দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানে সহায়ক। তার হেয়ারিং এইড যন্ত্র মূলত শব্দের কোন ধর্মকে বাড়িয়ে দেয়? উত্তর হবে শব্দের তীব্রতাকে এটি মূলত বাড়িয়ে দেয়। তারপরে 128, টকিং বুক প্রজেক্ট কোন সংস্থার উদ্যোগে প্রথম শুরু হয়? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটি। টকিং বুক আমেরিকার ফাউন্ডেশন ফর দ্য ব্লাইন্ড এর মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল। স্পিচ সিনথেসাইজার, আবার বলছি স্পিচ সিগনেসাইজার বা যুব কম্পিউটারের সাহায্যে কারা শিক্ষা লাভ করে? দৃষ্টিহীন শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে। 130 নম্বর প্রশ্ন, বধিরদের জন্য
টেলিটাইপরাইটাস প্রথম কে উদ্ভাবন করে? টেলিটাইপরাইটাস TTY কে প্রথম উদ্ভাবন করেছিলেন? বিজ্ঞানী রবার্ট ওয়াট ব্রেস্ট প্রথম এটি তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, তারপরে প্রশ্ন, বিশেষ শিক্ষাদান কৌশল। বিশেষ শিক্ষায় IEP এর পূর্ণরূপ কি? ইন্ডিভিজুয়ালিস্ট এডুকেশন প্রোগ্রাম বা IEP এর পুরো নাম। মানসিক প্রতিবন্ধী শিশুদের ধারাবাহিক উন্নতির মূল্যায়নের জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর? উত্তর হবে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। 33 নম্বর প্রশ্ন, রিসোর্স রুম কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশ? বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থায় এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। ইশারা ভাষায় নিজস্ব কি রয়েছে যা সাধারণ ভাষার মতোই কাজ করে? উত্তর হবে নিজস্ব ব্যাকরণ ও বাক্য গঠন রীতি রয়েছে। মনে রাখবে, অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল 2017 সালে প্রশ্নটি এসেছে, খুব গুরুত্বপূর্ণ। তারপর CBR ব্যবস্থার মূল লক্ষ্য কি? প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ সমাজে রেখে উপযুক্ত পুনর্বাসন করানো এদের কিন্তু মূল লক্ষ্য। তারপরের প্রশ্ন, বিবিধ বা আন্তর্জাতিক কিছু উদ্যোগ, যেমন 136 নম্বর, ডিসঅর্গানাইজ স্পিচ কোন গুরুতর মানসিক সমস্যার লক্ষণ হতে পারে? উত্তর হবে সিজোফ্রেনিয়া এর মানসিক রোগের লক্ষণ হতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ কবে গৃহীত হয়? খুব ইম্পর্টেন্ট, 2006 সালে স্টার্ট দিলাম, মুখস্থ করবে, মনে রাখবে। ভারতের ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট কোন বছর পাস হয়? 1999 সালে ভারতের ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট প্রথম পাস হয়েছিল। লো লার্নার বা ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক সাধারণত কত থাকে? 70 থেকে 90 এর মধ্যে এদের কিন্তু প্রকৃতপক্ষে বুদ্ধাঙ্ক হয়। স্লো লার্নারদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব কার উপর বর্তায়? উত্তর হবে শিশুদের পরিবার ও পিতামাতার উপর কিন্তু বর্তায়। তাহলে এই ছিল তোমাদের মোট 140টি সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, কিন্তু 140 হবে না, এর আগে সিরিয়াল নাম্বার অনেক ভুল গিয়েছিল। মোট 100টি প্রশ্ন কিন্তু হবে। এই 100টি প্রশ্ন ছিল তোমাদের 6 নাম্বার অধ্যায়ের একদম বাছাই করা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এসেছে। আশা রাখি তোমাদের ফাইনাল পরীক্ষা তো এখান থেকে মাস্ট বি তোমরা কমন পাবে। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও, না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আমি পরের অধ্যায় নিয়ে আসবো। তাহলে আজকে অবধি কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।